ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए कहीं दूर जब दिन। নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সামাজিক ব্যাধি। সামাজিক ব্যাধি বলতে এটা প্রত্যেকটা পরিবারেই হচ্ছে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে, আমার আত্মীয় স্বজনদের পরিবার থেকে শুরু করে, আমার প্রতিবেশী দের মধ্যে বা আমার বিভিন্ন রকম বিবাহসহ যেসব আত্মীয়-স্বজন তাদের বাড়িতে দেখেছি এসব ব্যাপার। সেদিক দিয়ে অবশ্য আমি খুব ভাগ্যবান। আমার ব্যক্তিগত জীবনে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, সামাজিক ব্যাধি বলতে যেটা হচ্ছে, দেখুন, কোনো পরিবার তার ছেলেকে বিয়ে করালো, দেখে শুনে হোক, প্রেম করে হোক। বউ ঘরে এলো, বিয়ের কিছুদিনের মধ্যে দেখা গেল সে ছেলে ব্যবসা করুক, বেকার থাকুক, বা চাকরি করুক, বা বউ চাকরি করুক, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করুক, ছেলে বা ছেলের বউ, হোয়াট এভার লাইক দ্যাট। আমার বলার একটাই উদ্দেশ্য যে বউ যখন নতুন কারো বাড়িতে বউ হিসেবে আসবে, কোনো বাড়ির মেয়ে, তাকে অবশ্যই প্রধান দায়িত্ব হচ্ছে তার শ্বশুর শাশুড়ি বা ওই শ্বশুর বাড়িতে তার যারা পরিবার পরিজন আছেন, গুরুজন, তাদের সঙ্গে মানিয়ে নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা এবং স্ত্রীসুলভ তার যে ব্যবহার সেটা বজায় রাখা। আর ঠিক উল্টো দিক, যে ঘরের পরিবার তার ছেলেকে বিয়ে করাচ্ছেন বা পরের বাড়ির মেয়েকে তার ছেলের পুত্রবধূ হিসেবে বিয়ে করিয়ে আনছেন, সেই পরিবারের গুরুজন ব্যক্তিদের বা ছেলের বাবা মাকেও অবশ্যই, বা অন্যান্য যারা আছেন, ছেলের মাসি হোক, ছেলের দিদি হোক, বোন হোক, সবাইকে নিয়ে বলছি আমি, তাদেরকেও কিন্তু সেই নববধূকে নিজের কন্যার মতো স্নেহ করতে হবে, নিজের দিদির মতো স্নেহ করতে হবে, নিজের বোনের মতো স্নেহ করতে হবে। এবং স্বামী স্ত্রী দুজনের উভয়েরই কিন্তু দায়িত্ব থেকে যায় এই বিষয়ে। সেটা শ্বশুরবাড়ি হোক, মানে ছেলের শ্বশুরবাড়ি হোক, অথবা ঘরের বিবাহিত বধূর শ্বশুরবাড়ি হোক, উভয় বাড়িরই এই দম্পতির উভয় রোলই কিন্তু গুরুত্বপূর্ণ। সেদিক দিয়ে আমি বলি যে উভয় পক্ষকেই কিন্তু পরিমার্জিত পরিশীলতা এবং ভদ্র ব্যবহার করতে হবে। সেটা গরিব দরিদ্র থেকে শুরু করে ধনশালী পরিবার পর্যন্ত আমি সে উভয় পক্ষেই কথা বলছি। আজকে একটা জিনিস নিয়ে আমি ভাবলাম যে একটা জিনিস নিয়ে একটু লাইভ করি। আমি যা করি মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এরকম এই ধরুন গত বছর থেকে এবছর গোড়ার দিক পর্যন্ত অনেক ঘটনাগুলো ঘটেছে, যেগুলো একদম হাই প্রোফাইল ফ্যামিলিতে বিয়ে হয়েছে। ছেলে এবং মেয়ে দুই পক্ষই পয়সাওয়ালা, ধনশালী ব্যক্তি, ব্যবসায়িক, কোনো কিছুর অভাব নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই। বিয়ে হয়েছে, তারপরে দেখা গেল যে মেয়ের সঙ্গে অন্য কোনো লাভ অ্যাফেয়ার্স আছে, বা ছেলের সঙ্গে কোনো লাভ অ্যাফেয়ার্স আছে, কোথাও ঘুরতে গেছে। নববধূ স্বামীকে অকারণে নিরীহ, নিষ্পাপ, তার কোনো দোষ নেই, তাকে কোথাও মেঘালয়ের পাহাড়ে গিয়ে, কোনো অরুণাচলের পাহাড়ে গিয়ে, কোনো টুরিস্ট প্লেসে গিয়ে মেরে দিচ্ছে, বা ঘরের মধ্যে মেরে দিচ্ছে। আবার অন্য ক্ষেত্রেও সেটা হচ্ছে, নব বিবাহিত দম্পতির মধ্যে পুরুষ হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে লাভ অ্যাফেয়ার আছে, নিষ্পাপ নিরীহ মেয়েটাকে, তার বউকে সে প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে মেরে দিচ্ছে। এগুলো কাম্য নয়, সমাজে এগুলো কাম্য নয়। হয়তো তাদের ছেলে পেলে আছে, হয়তো তাদের 2-3টে ছেলে মেয়ে আছে, হয়তো তাদের নাবালক নাবালিকা ছেলে মেয়ে আছে, তাদের কী পরিস্থিতি হবে, সমাজ কী শিখবে?
আরেকটা কথা আমি বলি, এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার দেখা। এইরকমভাবে কখনো কোনো বিবাহিতা মহিলা বা কোনো বিবাহিত পুরুষ কখনো এই ডুপ্লিকেসি বা ডুপ্লিকেট সম্পর্কে জড়িয়ে থেকে সুখী হতে পারে না, পারবে না, হতে পারে না। এর পরবর্তীকালে কী হয় জানেন? ওই দুই পরকীয়া প্রেমের সংসারে একজন মারা যায়, হয় সুইসাইড করে না মেরে দেওয়া হয়। একজন আরেক, হয় প্রেমিকা প্রেমিককে মেরে দেয় বা প্রেমিক প্রেমিকাকে মেরে দেয়। তা এই বিষয়ে একটা আছে, এটা সমাজের বেধি, এগুলোকে নির্মূল করতে হবে। আর ধরা পড়লে তার ক্যাপিটাল পানিশমেন্ট। আমার দিক দিয়ে বলি, যাবজ্জীবনের কোনো ব্যাপার নেই, যেগুলো আরবিয়ান কান্ট্রি বা মুসলিম কান্ট্রিতে আছে। আমি পাথর ছুঁড়ে মারতে বলছি না, বা হাত পা কেটে দেওয়ার কথা বলছি না, ফাঁসিতে ঝুলিয়ে দাও। হয় প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দাও, নাইলে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে মেরে দাও। এগুলো একটু উপযুক্ত সাথে, মানে খুব ঘৃণা থেকে, খুব দুঃখ থেকে আমি কথাগুলো বলছি। এরকম কিছু ঘটনা সকলেই জানে এরকম হয়েছে। দোষ, যদি তোমার লাভ অ্যাফেয়ার্স থাকে, প্রেমিক বা প্রেমিকা, মানে পুরুষ বা মহিলা, তোমাদের বিয়ে করাটা উচিত ছিল না। জয়পুরের বা দিল্লি এরকম, বা মধ্যপ্রদেশে এরকম বিবাহ হয়েছে, মহিলা অন্য প্রেম আছে, অন্য লাভ অ্যাফেয়ার আছে, স্বামীর কাছে কিছুই জানে না, তার তাহলে বিয়ে করাটা উচিত ছিল না। বা সেই বাড়ির মেয়ের পক্ষ, মেয়ের বাবা মা জানে না, এটা আমি বিশ্বাস করি না। হয়তো পছন্দ হয়নি, মেয়ে অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করছে, তাকে জোর জবরদস্তি করে, দুটোই ধনশালী ব্যক্তি, ধনশালী পরিবার, দুটোই খুব উচ্চবিত্ত, প্রচুর রোজগারশীল ব্যবসায়িক পরিবার, গোপন রেখে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। অন্য জায়গায় বিয়ে দেওয়ার পর যেটা হয়, স্বামী ভালো, সে কিছুই জানে না, বইয়ের কথায় ঘুরতে গেছে, সেখানে মহিলা তার প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে মেরে দিল। খুব দুঃখজনক ঘটনা। উল্টোটাও ঘটেছে। নববিবাহিত পুরুষ, সেও এরকম লাভ অ্যাফেয়ার আছে, সে একটা বিয়ে করলো, বাবা মার চাপে হোক বা যে কোনো কারণে বিয়ে করে, তুমি সেই মহিলাটাকে, নববিবাহিতা যে বউকে, তার অপরাধ কী? অপরাধ কিন্তু কিছুই নয়। দুটো ক্ষেত্রেই তাদের প্রেমের, মানে যাকে ইংরেজিতে ইলিসিট লাভ বলে, পরকীয়া প্রেম, অবৈধ প্রেম, সেটা বাধা হয়ে দাঁড়ায়। সেই অপরাধে দুই পক্ষকে মেরে দেয়। হয় প্রেমিক তার বউকে মারছে, প্রেমিকা তার স্বামীকে মারছে, এটা বাঞ্ছনীয় নয়। আর আরেকটা ঘটনা বলি, যেটা প্রত্যেকটা পরিবারে হয়, বিয়ে করার পরে দেখা যায় ঘরে অশান্তি। পুরুষ মানুষ বা বউয়ের কথা শুনবে কেন? যদি সে তার বাবা মার বিরুদ্ধে উত্ত্যক্ত করতে থাকে, আলাদা হয়ে যাও, আলাদা সংসার করি, অত বাবা মা ভালো, শ্বশুর শাশুড়ি ভালো, হয়তো কেউ নেই, একমাত্র ছেলে, সব কিছু সেই পাবে। কিন্তু এরকম অনেক ঘটনা আছে, শ্বশুর শাশুড়ি নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে, খেতে পড়তে দেওয়া হচ্ছে না, ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, পথে দিন গুজরান করছে বৃদ্ধা দম্পতি তাদের ছেলে বা ছেলের বউয়ের অত্যাচারে। এরকম ঘটনা আচ্ছা হয়েছে, এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি। এগুলো প্রতিবাদ হওয়া দরকার, এগুলো প্রতিকার হওয়া দরকার, এবং এগুলোর জন্য কঠোর আইন আমাদের দেশে আনা উচিত। কিন্তু আমি জানি না এগুলো হবে কি না, আমি সেটাই বলতে চাইছি। এরপর যে ঘটনাটা আসবে, এটা আমি আগে বলে দিলাম, যেগুলো আমি যেখানে থাকি তার আশেপাশের ঘটনা প্রচুর আছে। বউ প্রচণ্ড মুখরা, স্বামীকে উত্ত্যক্ত করে, কান ভাঙায়, এবং আমার নিজের কানে শোনা দেখা, কাজ থেকে স্বামী ফিরল, তার গায়ে কানে একটা মন্ত্রণা দিয়ে দিল, তোমার বাবা এই করেছে, তোমার মা এই করেছে। আর পুরুষও সেরকমভাবে বউয়ের কথায় বাবা মার অত্যাচার, বাবা মাকে গালিগালাজ করা। পরবর্তীকালে যা হয়, অত্যাচার সহ্য করতে না পেরে আস্তে আস্তে করে দুজনেই মানে হয় মারা যান, নয় ঘর থেকে বেরিয়ে যান, নয় অসুস্থ হয়ে পড়েন, নয় মানসিক রোগী হয়ে যান। কিন্তু এটা কি জানে, এগুলো করলে এদের পরিণতি খুব ভালো হয় না, এদের সন্তানরা কখনো ভালো হতে পারে না, তারাও ঠিক সেম ট্রিট করবে তাদের বাবা মাকে। কারণ তারা দেখেছে তাদের ঠাকুমা, তাদের দিদিমা বা তাদের দাদু, তাদের দিদাদের সঙ্গে কী ব্যবহার
বাবা মা করেছে। এটা বাস্তব। জাস্ট আই এম শেয়ারিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স। আমি দেখেছি, হয়েছে। যদিও আমার ব্যক্তিগত জীবনে আমি খুব সুখে, আমার যে ব্যক্তিগত জীবনে এই জিনিসগুলো ঘটেনি, কিন্তু আমার আত্মীয়দের পরিবারে ঘটেছে, পাড়া প্রতিবেশী পরিবারে ঘটেছে। এরকমও ঘটেছে যে মানে বউ প্রচণ্ড মুখরা, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, মুখের ভাষা খারাপ, শিক্ষা দীক্ষা বলছে গ্র্যাজুয়েট, দেখতে যায়নি গ্র্যাজুয়েট কিনা। তবে আমার যতটুকু ব্যক্তিগত মনে হয়, ভালো পরিবারের মেয়ে হলে এই ধরনের জিনিস হতো না। উল্টো দিকেও আছে, দুজন দুজনকে মারামারি করে পেটায়, বউ নিজের স্ত্রীকে পেটাচ্ছে, স্ত্রী স্বামীকে পেটাচ্ছে, এগুলো আছে। এগুলো আচ্ছা, আই হ্যাভ সিন। এর বাইরে যে ঘটনাটা বলি, এগুলো তো সুস্থ সামাজিক পরিবেশ নয় বা সুস্থ পারিবারিক অবস্থান নয়। এরপরে যে ঘটনাটা বলবো, এটা আমি আগেই ঘটনাগুলো বলে দিলাম। এগুলো হচ্ছে প্রত্যেক কমন ইনসিডেন্ট, প্রত্যেকটা পরিবারে আছে। এবার যেটা হচ্ছে যে একটা ভালো বউ, ভালো মেয়ে, হয়তো উচ্চশিক্ষিতা, হয়তো ভালো চাকরি করেন, হয়তো ডাক্তার, হয়তো কোনো সরকারি উচ্চ পদে চাকরি করেন। অপরাধ কি? হয়তো স্বামীর থেকে তার বেতনটা বেশি, সে হয়তো শ্বশুর শাশুড়িকে যথেষ্ট সেবা করেন, অথচ তিনি শ্বশুর শাশুড়ি থেকে বা শ্বশুরবাড়ি থেকে উপযুক্ত সম্মানটা পান না। এইটা হচ্ছে মেন ঘটনা। এইটা থেকেই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যে হয়তো অত্যাচারিত হচ্ছে, হয়তো একটা সন্তান আছে, সন্তানের মুখ চেয়ে সেই মেয়েটি স্বামীর অত্যাচার, শ্বশুর শাশুড়ির অত্যাচার, ননদের অত্যাচার, ভাসুর বা দেওরের অত্যাচার সহ্য করে যাচ্ছে, মার খাচ্ছে, দিনরাত গালিগালাজ শুনছে। সে চাকরি করুক বা না করুক, চাকরি করলেও এটা হচ্ছে, চাকরি না করলে তো হচ্ছেই। অপরাধ কি? বাবার অনেক পয়সা আছে, হয়তো 10, 15, 20 লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে। আমি যে আগের ঘটনাগুলো বলছিলাম, উচ্চবিত্ত পরিবারগুলোতে এই ঘটনাগুলো ঘটেছে এই কয়েক মাসে, প্রত্যেকেই কিন্তু লাখ লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে, তবুও সন্তুষ্টি হয় না। তো এই ক্ষেত্রে বলি, যখনই মেয়ে, সে চাকরিরতার ক্ষেত্রেও হয়েছে আর গৃহবধূর ক্ষেত্রেও এই ঘটনাগুলো ঘটেছে। সেই মেয়ে রাতে হয়তো কোনোভাবে ফোন করে বাবা মাকে ঘটনা জানিয়েছে যে আমি থাকতে পারছি না। অনেক মেয়ে আছে জানেন, তাদের হয়তো নাবালক বা নাবালিকা সন্তান আছে, তার মুখ চেয়ে স্বামীর মার খাচ্ছে, শ্বশুর শাশুড়ির মার খাচ্ছে। আমি এই দিকটা এবার বলছি, আমি আগের দিকগুলো বললাম, ঘরের বউয়ের রোল, আমি এবার এই রোলটা বলছি। তখন কি হয় জানেন, তখন ওই মেয়ের বাবা মা তার মেয়েকে বলে, একটু মানিয়ে নে মা, বা মেয়ে হয়ে জন্মেছিস তো, শ্বশুরবাড়িতে মানিয়ে নে, তোকে শ্বশুরবাড়িতেই থাকতে হবে, তোকে বাপের বাড়িতে চলে এলে লোকে বদনাম করবে। সমাজ কি দেয়? সমাজে বদনামের ভয়, একটা প্রতিকার, একটা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সমাজের দোহাই দেওয়া। সেই বাবা মা কদিন পর জানতে পারে তার মেয়েকে মেরে দেওয়া হয়েছে, তার মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে। তখন সেই বাবা মা হুতাশ করে। ইটস নট আ পারফেক্ট ইনসিডেন্ট বা পারফেক্ট প্রোটেকশন। পণের জেরে মৃত্যু রুখতে পাত্রীর বাপের বাড়িকে পরামর্শ এবার দিচ্ছে কারা? ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ কোর্ট। এগুলো প্রতিকার হওয়া চাই। এটা আমার আজকে আমি এই লাইভটা করছি, এটা সবাইকেই প্রতিবাদ করতে হবে, যুব সমাজকে করতে হবে, শিক্ষিত বুদ্ধিজীবীদের করতে হবে, ভারতের আইনকে করতে হবে, ভারতের যারা আইন তৈরি করেন, রাজ্যসভা মন্ত্রী বা লোকসভা, সেই সকল নেতা নেত্রীদের, এমএলএ এমপিদের, মন্ত্রীদের এগুলোর ব্যবস্থা নেওয়া দরকার। না হলে দেখা যায় একদম প্রমাণ আছে যে ও দাগি আসামি, কোনো একটা ক্রাইম করেছে, পালিয়ে বেড়াচ্ছে, তাকে আগাম জামিন দিয়ে দিচ্ছে। সুপ্রিম কোর্ট বলুন, আমাদের কলকাতা হাইকোর্ট বলুন, বা অন্য কোনো জায়গায় হাইকোর্ট বলুন, বা তাকে হয়তো ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে বা যাবজ্জীবন পানিশমেন্ট দেওয়া হয়েছে, সে হয়তো আবার আপার কোর্টে গেছে,
সেখানে বেমালুম তার সাজাটা লঘু হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু এই ক্রাইমগুলোকে বন্ধ করতে পারা যাবে না, বন্ধ হবে না। এইবারে আমি যেটা বলছিলাম যে এই এলাহাবাদ কোর্ট কিছুদিন আগে একটা রায় দিয়েছে, সেটা ধরুন বুধবার 5ই আগস্ট 2026 সালের কথা বলছি। আজকে হচ্ছে আপনার 8 তারিখ শনিবার, 8ই আগস্ট 2026 সাল। এই রায়টা দিয়েছে ধরুন 5ই আগস্ট, 5th আগস্ট 2026 সাল, বৃহস্পতিবার। সেখানে বলছে যে, আর এগুলো সব ঘটনাগুলো ঘটছে কি জানেন, সম্পত্তির লোভ, পণের লোভ, সব কিছু হাতিয়ে নেওয়ার লোভ, এর পিছনে এইটাই। এদের মধ্যে কোনো স্বামী স্ত্রী বা পারিবারিক কোনো আদান প্রদান, মানে হৃদয়ের কোনো সম্পর্ক, ভালোবাসা নেই, লোভ, খালি লোভ, যার ফলে সংসার নষ্ট হয়ে যায়, ছেলে মেয়েগুলো উচ্ছনে চলে যায়, স্বামী স্ত্রী তো উচ্ছনে যায়। এবার স্বামী স্ত্রীর মধ্যে ধরুন অমন একাট্টু হয়েই থাকে, মানিয়ে নেয়। শ্বশুরবাড়িতে একটু মানিয়ে নে বিয়ে ভেঙে গেলে লোকে কি বলবে? ভারতীয় সমাজের বিবাহিত মেয়ে শ্বশুরবাড়িতে মারধর খেলে পণের দাবিতে নিগৃহীত হলেও অধিকাংশ সময় বাপের বাড়ি থেকে এই পরামর্শই জোটে, যার ফলে মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার ভয়, লোকলজ্জা, এইসব কারণে অধিকাংশ সময়ে মেয়ের কষ্ট, অভিযোগগুলোকে গুরুত্বই দেন না মেয়ের বাবা মা। যার ফলে একটা পরিবার সম্পূর্ণ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। জানেন, মেয়েটা শেষে মারা যায়, খুন হয়ে যায়, তখন বাবা মা আহুতাশ করে। এইভাবে একটা বিয়ে কখনো জোড়া দেওয়া যায় না। তাপ্পি দিয়ে দিয়ে একটা সাইকেলের টায়ার বা একটা মোটর বাইকের টিউব বা সাইকেলের টিউব বা কোনো বড় গাড়ির টিউব বেশি দিন যায় না, একদিন সেই টিউবটাকে আপনাকে পাল্টাতেই হবে। যাই হোক, হোয়াট এভার, তা এই যে ঘটনাটা বলছি আমি, এই ঘটনাটা হচ্ছে যে এই যে বাবা মা যে গুরুত্ব দেয় না মেয়ের, শ্বশুরবাড়ির তত্ত্বা যেটা হচ্ছে, এর ফলে কী হয় জানেন, যে অধিকাংশ সময় ডেকে আনে খুব মর্মান্তিক পরিস্থিতি, যেটা আমি একটু আগে বললাম। কখনো অত্যাচারিত মেয়ে শ্বশুরবাড়ির লোকের হাতে খুন হয়ে যান, আবার কখনো বেছে নেন আত্মহত্যার পথ। বাপের বাড়ির এই মানিয়ে নে বলার প্রবণতাই যে অনেক মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, সেটাই প্রকারান্তরে বুঝিয়ে দিল যে এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক একটি মন্তব্য। এলাহাবাদ হাইকোর্ট বিচারপতি কি বলছেন? আদালত বুঝিয়ে দিল যে বিবাহিত মেয়ে যদি গৃহস্থ হিংসার কথা বলে তার বাবা মাকে, তবে বাবা মা বা বাপের বাড়ির পরিজনের উচিত সেটাকে গুরুত্ব দিয়ে শোনা, প্রয়োজনীয় পদক্ষেপ করা, তাহলেই অনেক অপরিণীয় ক্ষতি রুখে দেওয়া সম্ভব। এবং 2011-র 11ই জুন উত্তরপ্রদেশের শ্রাবস্তিতে বছর 25-এর বিবাহিত তরুণী মীনা দেবী এবং তার 15 মাসের শিশুকন্যার গলা কাটা দেহ উদ্ধার হয় শ্বশুরবাড়িতে। নিহতের বাপের বাড়ি জানায় যে মেয়ের বিয়ের সময় তারা 2,26,000 টাকা পণ দিয়েছিল। তারপরেও মেয়ের শ্বশুরবাড়ি মোটরসাইকেল এবং আরও নগদ 1 লক্ষ টাকা পণের দাবিতে অত্যাচার চালাতে থাকে। এগুলো যারা করে তারা মানুষ নয়, পিশাচ, জানোয়ারের থেকেও অধম। মা এবং ভাইয়ের দাবি যে শ্বশুরবাড়িতে মারধর, হুমকির কথা প্রায়ই বলতেন মীনা দেবী। এমনকি খুন হওয়ার দিন 10 আগে তরুণী তার বাপের বাড়িতে জানিয়েছিলেন তাকে এবং তার মেয়েকে খুনের হুমকি দিচ্ছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু মীনাকে বাঁচাতে কোনো পদক্ষেপ করেনি মীনা দেবীর বাপের বাড়ির লোকেরা। দেখুন কি পরিস্থিতি, যেন তেন প্রকারেণ মেয়েকে
গছিয়ে দেওয়া, শ্বশুরবাড়িতে থাকতে বাধ্য করা, সম্পর্কটাকে টিকিয়ে রাখা, এটা একটা ক্রাইম বলতে পারেন। সব জেনে শুনেও তারা, মানে মেয়ের বাবা মার কথাই বলছি, তারা কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি, যায়নি, কথা বলেনি ব্যাপারটা কী। অবশ্যই হলে ব্যাপারটা সত্য ঘটনা আসতো, মেয়ে তো মিথ্যা কথা বলতে পারে না অযথা। এবার দেখুন যে ব্যাপারটা হলো, যেহেতু মেয়ের যখন এটা পদক্ষেপ করেনি মীনা দেবীর বাপের বাড়ির লোকেরা, বাবা মা বা ভাইয়েরা বা বোনেরা বা আত্মীয় স্বজনেরা, এই ঘটনা 2016 সালে কী হয় জানেন, মেয়ের দেহ উদ্ধার হয়, মেয়েকে মেরে দেওয়া হয় এবং তারপরে অভিযোগ দায়ের হয়। আর 2016 সালে এই মীনা দেবীর স্বামী, দুই দেওর, শাশুড়ি এবং শ্বশুরকে ভারতীয় দণ্ডবিধির 304B ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দায়রা আদালত। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মীনা দেবীর শ্বশুরবাড়ির লোকেরা। খুনও করে দিল, আবার এটার এগেনস্টে কোর্টে চলেও গেল। বিচারপতি রাজেশ সিং চৌহান এবং বিচারপতি অবধেশ কুমার চৌধুরী বেঞ্চের বক্তব্য যে মেয়েরা শ্বশুরবাড়িতে হেনস্থার শিকার হলে প্রায়ই বিয়ে বাঁচানোর জন্য তাদের মানিয়ে নিতে বলা হয় মেয়ের বাবা মার তরফ থেকে। মেয়েরা তাদের উপরে হওয়া অত্যাচারের কথা বললেও বাপের বাড়ি গুরুত্ব দেয় না, কিন্তু আদালত মনে করে যে এই মানিয়ে নেওয়ার পরামর্শ অপরাধীদের সাহস বাড়িয়ে দিচ্ছে এবং নির্যাতিতার উপরে অত্যাচার হেনস্থা বাড়তেই থাকে, আর তারই চরম পরিণতি ডেকে আনে মর্মান্তিক মৃত্যু। তারপরে সেই দম্পতির ছেলে মেয়েগুলোর কী পরিস্থিতি হয় চিন্তা করুন, ভাবলে না চোখে জল এসে যাবে। যদি আমরা মানুষ হই, আর অমানুষ জানোয়ার হলে চোখের জলের কোনো ব্যাপার ট্যাপার নেই। সম্পত্তি চাই, যৌতুক পেয়েছি আরও যৌতুক চাই। ফলে এই পরিবারটা হয়তো তারপরে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে হয়তো বেঁচে এলো, কিন্তু এর অভিশাপটা থেকে যায়, এর অভিশাপটা অবশ্যই থেকে যায়। আমার চোখে দেখা, ছেলেকে হয়তো অন্য জায়গায় বিয়ে দেয়, তার পরিণতি খুব খারাপ হয়ে যায়, হয়েওছে, মানে সবই শেষ হয়ে গেছে। তো এই ঘটনাগুলো আমি ডিটেলস আর বললাম না, এইগুলো কিন্তু এই যে পাপ কাজগুলো, এর পরিণতি অবশ্যই খারাপ হয়। আর একটা দেখুন, এই যে একটু মানিয়ে নে মা, একটু মানিয়ে নে। প্রসঙ্গত চলতি বছরের মে মাসে ভোপালে, যেটা বলেছিলাম আমি, মধ্যপ্রদেশের ভোপাল, যেখানে শ্বশুরবাড়িতে উদ্ধার হয়েছিল তৃষা শর্মা নামে এক তরুণীর ঝুলন্ত দেহ। রহস্য মৃত্যুর কেস দায়ের হওয়ার পরে তদন্তে উঠে এসেছিল যে পণের দাবিতে তৃষার উপরে চাপ সৃষ্টি করত প্রভাবশালী শ্বশুরবাড়ি। এবং দেখুন, সেই সঙ্গে নানাভাবে তৃষাকে অপদস্থ করতেন তার স্বামী। বিষয়টি বারবার বাবা মাকে জানিয়েছিলেন এই তৃষা শর্মা। তৃষার সঙ্গে তার বাবা মায়ের সেই চ্যাটের স্ক্রিনশটও ভাইরাল হয়েছিল। আর এই ঘটনার কিছুদিনের আগে গ্রেটার নয়ডা, দিল্লি ভাটি, মানে নিক্কি ভাটি, দিল্লির নিক্কি ভাটি, নয়ডা, এগুলো আপনারা জেনেছেন আগে। এই যে নিক্কি ভাটির নামে এক তরুণীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। অন্য একটি সূত্রের দাবি নিক্কি নিজেই নাকি গায়ে আগুন দেন। এটা সাজানো ঘটনা, মিথ্যে কথা, খুনি করে দেওয়া হয়েছিল তাকে। সেক্ষেত্রে উঠে এসেছিল পণের দাবিতে অত্যাচারের প্রসঙ্গ। পরপর এই ধরনের ঘটনার প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিদের বক্তব্য, কেসটা মানে মীনা এবং তার কন্যা সন্তানের মৃত্যু, কি দুঃখজনক ঘটনা, মানে একদম দুধের শিশু, দুজনই মারা যায়, মা এবং মেয়ে, মানে মেরে দেওয়া হয়। এই যে আমাদের
এই শিক্ষাই দেয় এই মীনা দেবীর কেসটা, যে মেয়েরা যদি শ্বশুরবাড়িতে হেনস্থা অপমানের কথা বাপের বাড়িতে বলে, সাহায্য চায়, তবে তাদের কথা সহমর্মিতার সঙ্গে শুনুন, সেগুলিকে গুরুত্ব দিন, প্রয়োজনীয় পদক্ষেপ করুন। মেয়েদের নিরাপত্তা এবং সম্মান রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব। পণ নেওয়া আর পণ দেওয়া সমানভাবে অপরাধ। ধরা পড়লে দুই পক্ষকেই কঠোর শাস্তি দেওয়া উচিত, এটা আমি বলছি একজন ভারতীয় সাধারণ নাগরিক হিসেবে। পণ নেওয়া আর পণ দেওয়া। বা এরকম কেস হয়েছে, ভালো মেয়ে, এত পণ চাইছে, বিয়ে করব, এরকম ঘটনা হয়েছে। এরকম সাহস কটা মেয়ের আছে? খুব কম মেয়ের আছে এগুলো। যাই হোক, ঘটনাটা তো এগুলো ঘটে চলেছে ক্রমাগত। আর একটা কথা বলি, যে আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব, যে পণের অত্যাচারে মৃত্যু এবং গার্হস্থ্য হিংসার পর্যাপ্ত প্রমাণ প্রচুর মিলেছে, প্রচুর। আর এই মর্মে দায়েরা আদালতের ঘোষিত সাজাও বহাল রেখেছে এলাহাবাদ হাইকোর্ট। এটা খুব খুশির খবর। প্রসঙ্গত এই রাজ্যের বারাসতেও এমন একটি ঘটনা ঘটেছিল, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গের বারাসত। বারাসতের নীলগঞ্জের মেয়ে। সেটা হয়েছিল যে রত্নোত্তমা যে নিজে ছিলেন চিকিৎসক, প্রেম করে বিয়ে করেছিলেন চিকিৎসক স্বামীকে। কলকাতার ফ্ল্যাট, গাড়ির দাবি মানতে চাননি তিনি। চিকিৎসক স্বামী, এত পয়সা, একজন ডাক্তার, তার বউ ডাক্তার, তিনিও পণ দাবি করছেন। এগুলোকে আপনি কী বলবেন? পিচাস না? অবশ্যই পিচাস, জানোয়ার। এদের ওই যে বললাম, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া দরকার, অথবা প্রকাশ্যে দাঁড়িয়ে গুলি করে মেরে দেওয়া দরকার, ফায়ারিং স্কোয়াডে। এখন আমি আপনি বললে তো হবে না, দেশের একটা আইন ব্যবস্থা আছে। এবার দেখুন যে ব্যাপারটা হলো যে উত্তর 24 পরগনার বাগদায় শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন এই রত্নোত্তমা, চিকিৎসিকা, একজন লেডি ডক্টর। কিছুদিন পরে তাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যান স্বামী। কলকাতার এসএসকে মানে পিজি হসপিটালের চিকিৎসক ছিলেন এই গুণধর চিকিৎসক বা স্বামী অরিন্দম বালা। সরকারি হসপিটাল, সুপার স্পেশালিস্ট হসপিটাল, কলকাতার অন্যতম পিজি এসএসকেম হসপিটাল। শেখ শুক্লাল কারানারি হসপিটাল, তার ডাক্তার ছিলেন এই অরিন্দম বালা। 2023 সালে 20 আগস্ট স্ত্রীকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে, পরে অস্ত্রোপচারে ছুরি কাঁচি দিয়ে শিরা কেটে খুনের অভিযোগ ওঠে এই অরিন্দম বালার বিরুদ্ধে। খুনের পরে স্ত্রীর দেহের পাশে রাতও কাটিয়েছেন এবং পরের দিন সকালে অরিন্দম বালা, এই চিকিৎসক, তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। দিন কয়েক আগে বারাসত আদালত অভিযুক্ত চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এলাহাবাদ হাইকোর্ট অবশ্য বলছে যে বাপের বাড়ির সময় মতো পদক্ষেপ করলে এ ধরনের অনেক অপরিণীয় ক্ষতি রোখা সম্ভব। সত্যি তাই। মেয়ের মৃত্যুর পরে আক্ষেপ করে বা মামলা করে জীবন্ত ফেরানো যায় না। পরিবার, আত্মীয় বা সমাজকে বুঝতে হবে গার্হস্থ্য হিংসার কোনো অভিযোগই হালকাভাবে নেওয়া উচিত নয়। দেরি হয়ে যাওয়ার আগে পদক্ষেপ করুন। তবে সমাজ লোকলজ্জার ভয়ে বা বাবা মায়ের দুশ্চিন্তার কথা ভেবে অনেক মেয়ে, জানেন, শ্বশুরবাড়িতে নিগ্রহ অত্যাচারের কথা বাপের বাড়িতে জানান না। বাবা মা কষ্ট পাবে, ছোট ছোট ভাই বোন আছে, কষ্ট পাবে। এই দিকটাও দেখুন। তা আমি সেই পুরুষ মানুষগুলোকে কি পুরুষ মানুষ বলবেন, যারা বইয়ের কথায় ওঠে আর বসে। চাকরি না থাকলে এক কথা, তার অ্যান্সার আছে। আর ছেলে ভালো চাকরি করে, তবু সে বইয়ের কথায় উঠে বসে। বউ যা বলছে তাই, সত্য বললেও সত্য, মিথ্যা বললে আরও সত্য, সেই পরিণতিতে পরিণত হয়। আমার চোখে দেখা, আমার আশেপাশে প্রচুর আছে এরকম। বসে ওইসব ধরনের লোকদের সঙ্গে আমি মেলামেশা এটা করি না, এটা আমার ব্যক্তিগত অভিরুচি। হোয়াট এভার, লাইক দ্যাট। এবার দেখুন, যেটা আমি বলতে যাচ্ছিলাম,
যে গার্হস্থ্য হিংসার কিন্তু কোনো অভিযোগই হালকাভাবে নেওয়া উচিত নয়, যার ফলে দেরি হয়ে যাওয়ার আগে পদক্ষেপ করুন, নাহলে অধিকাংশ বাবা মাকে মেয়ের হাসপাতালের মর্গের সামনে চোখের জল ফেলতে হয়। এটা তাদের অবহেলার শাস্তি। তবে সমাজ লোকলজ্জার ভয়ে বা বাবা মায়ের দুশ্চিন্তার কথা ভেবে অনেক মেয়ে শ্বশুরবাড়িতে নিগ্রহ অত্যাচারের কথা বাপের বাড়িতে সত্যিই জানান না। স্বামীকে ভালোবেসে হোক, সংসার থেকে বাঁচানোর তাগিদে হোক, বা ছোট তার যদি সন্তান থাকে তার ভবিষ্যতের কথা ভেবে হোক, কিন্তু তার মূল্যটা শ্বশুরবাড়ি বা তার স্বামী দেয় না, শেষে জীবনটা দিতে হয়। আরেকটা কথা বলি যে আবার যদি সন্তানের মুখ চেয়ে অনেকে অসুস্থ দাম্পত্য থেকে বেরিয়ে আসতে পারেন না, এটা ঠিকই কথা। সমাজের এই গভীর অসুখটা নির্মূলের দাবাই তবে কি? এর উত্তরটা অধরাই থেকে গেল। আমিও কিন্তু এর উত্তরটা খুঁজে পাইনি। তবে একটা কথাই বলি এই ভিডিওটা শেষ করার আগে, কড়া পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট, কড়া দাবাই এবং কড়া আইন ব্যবস্থা, এটাই হচ্ছে উপযুক্ত ব্যবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুগ্রহ করে দয়া করে আমার স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনার কাছে অনুরোধ থাকলো। আবার দেখা হবে অন্য কোনো টপিক।